শিক্ষক স্বামীর কাছে মাথা নত করলেন তালাকপ্রাপ্তা আইএএস স্ত্রী। কারণ জেনে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের ভোপাল গ্রামীণ এলাকার একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা। ইন্দোর জেলায় কর্মরত এক সাধারণ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন বিক্রম। না তো ওনার কাছে কোনো বড় পদ ছিল, না ছিল প্রচুর রোজগার। ওনার আসল সম্পদ ছিল ওনার সততা, সাদাসিধে জীবন আর সব সময় শান্ত থাকার স্বভাব। এই সরলতাই একদিন বড় বড় স্বপ্ন দেখা মেয়ে প্রিয়াকে ওনার জীবনের সাথে সারা জীবনের জন্য জুড়ে দিল। প্রিয়া ইউপিএসসি পরীক্ষার কঠোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সে মেইনস পরীক্ষা সফলভাবে পাশ করে ফেলেছিল, আর এখন শুধু ইন্টারভিউ বাকি ছিল। তার চোখে আইএএস অফিসার হওয়ার দীপ্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন বিয়ের প্রস্তাব এলো, তখন প্রিয়ার বাবা মা বিক্রমকে এজন্যই বেছে নিলেন, কারণ তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে একজন স্কুল শিক্ষকের মতো স্বামী মেয়ের উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে না, বরং মজবুত সাহারা হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর বিক্রম নিজেকে শুধু স্বামী নয়, বরং এক সত্যিকারের জীবনসঙ্গী প্রমাণ করল। রোজ সকালে চা বানানো, ঘরের সব কাজ সামলানো, প্রিয়াকে শান্ত মনে পড়ার জন্য উৎসাহিত করা, সব কিছু সে কোনো অভিযোগ ছাড়াই করত, যাতে তার ধ্যান এক মুহূর্তের জন্য না সরে। সে ভালোবাসা ভরা হাসির সাথে বলত, প্রিয়া, তুমি নিশ্চয়ই আইএএস হবে, আর একদিন লোকে আমাকে তোমার নামে চিনবে। প্রিয়াও খুশিতে হেসে উত্তর দিত, সব তোমার জন্যই সম্ভব হবে। অবশেষে ইন্টারভিউয়ের সেই গুরুত্বপূর্ণ দিনটি এসে পৌঁছাল। প্রিয়া পুরো আত্মবিশ্বাসের সাথে ভেতরে গেল, যখন বাইরে বিক্রম চুপচাপ প্রার্থনা করছিল। কিন্তু যখন ফলাফল ঘোষণা হল, তখন ভাগ্য সাথ দিল না। প্রিয়া ব্যর্থ হল। সমাজের কটু কথা তার মনে গভীর ক্ষত তৈরি করতে লাগল। বিয়ে করে নিল, তাই ফোকাস নষ্ট হয়ে গেল। স্বামী তো শুধু টিচার, এখন আর কী বা করতে পারবে। ভাঙা মনে ক্রোধ জন্ম নিতে থাকল, আর সেই ক্রোধ সবার আগে বিক্রমের ওপরই পড়ল। কখনো সে রেগে গিয়ে বলত, তুমি অপয়া। কখনো খোঁটা দিত, আমার স্বপ্নের মাঝে বাধা হওয়া বন্ধ করো। বিক্রম সব সময় চুপ থাকত। সে ভালোভাবেই বুঝত যে এগুলি কটু কথা নয়, বরং গভীর বেদনা কথা বলছে। কিন্তু একদিন প্রিয়া স্পষ্ট শব্দে বলে দিল, আমার ডিভোর্স চাই, আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই। বিক্রমের চোখ ভিজে গেল, কিন্তু সে শুধু এতটুকুই বলল, তুমি সবসময় খুশি থেকো। ডিভোর্স হয়ে গেল। প্রিয়া বড় শহরের দিকে চলে গেল, আর বিক্রম একাকিত্বের নিস্তব্ধতায় ডুবে গেল। পুরো ৩ বছর পর প্রিয়া কঠোর পরিশ্রম করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করে নিল। ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখুন। তার প্রথম পোস্টিং ঠিক সেই জেলাতেই হল যেখানে বিক্রম বাচ্চাদের পড়াত। নতুন আইএএস অফিসারের চোখে মুখে দারুণ আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল, কিন্তু মনের কোনো এক গভীর কোণে বিক্রমের শান্ত স্মৃতি এখনও রয়ে গিয়েছিল। তাকে জেলার স্কুলগুলির পরিদর্শনের দায়িত্ব দেওয়া হল। প্রথম পরিদর্শন ঠিক সেই স্কুলেরই ছিল যেখানে বিক্রম কর্মরত ছিল। যেই গাড়ি প্রধান ফটকে থামল, বাচ্চারা উৎসাহে ফিসফিস করতে লাগল, নতুন আইএএস ম্যাডাম পৌঁছে গেছেন। ঠিক সেই মুহূর্তে ক্লাসে বিক্রম ব্ল্যাকবোর্ডের সামনে বাচ্চাদের সেই পুরনো সরলতা আর আপনত্বের সাথে বিজ্ঞান পড়াচ্ছিল, যেন সময় কিছুই বদলায়নি। এখানে কোন অংশটা সবথেকে কঠিন লাগছে? বিক্রম ঝুঁকে একটা ছোট্ট বাচ্চাকে ভালোবাসার সাথে জিজ্ঞেস করল। স্যার, এইটা, বাচ্চাটি ভয় ভয় বলল। বিক্রম হেসে বলল, ভয় পেও না, ধীরে ধীরে বোঝো। বিজ্ঞান হোক বা জীবনের কোনো মুশকিল, সব ধীরে ধীরে সহজ হয়ে যায়। তখনই দরজায় কেউ বিনম্র স্বরে বলল, ম্যাডাম, ইনিই বিক্রম স্যার। পুরো ক্লাস ঘুরে তাকাতে লাগল। বিক্রমও পেছনে ঘুরে দেখল। দরজায় জলজল করা আইএএস ব্যাজ, কিন্তু সাধারণ শাড়ি আর ৩ বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য বিক্রম পাথরের মতো হয়ে গেল। তার চেহারা কঠোর হল না, বরং আরও বেশি শান্ত হয়ে গেল, যেন সে নিজেকে ভেতর থেকে পুরোপুরি সামলে নিয়েছে। প্রিয়া ফাইলগুলোতে নজর দিতে দিতে বলল, আপনি বিক্রম সিং, স্কুলের বরিষ্ঠ শিক্ষক? বিক্রম সেই পুরনো বিনম্র আর শান্ত গলায় উত্তর দিল, জি ম্যাডাম। এই সাধারণ ম্যাডাম শব্দটি প্রিয়ার বুকে ভারী হাতুড়ির মতো লাগল। কখনো এই বিক্রমই তাকে ভালোবেসে প্রিয়া বলে ডাকত। আজ পদের দূরত্ব আর আনুষ্ঠানিকতা দুটোই তার গলায় স্পষ্ট শোনা যাচ্ছিল। পরিদর্শন শুরু হয়ে গেল। প্রিয়া প্রতিটি ফাইল, প্রতিটি রেজিস্টার, প্রতিটি খাতা খুঁটিয়ে পরীক্ষা করছিল। বাচ্চারা আর স্টাফরা আইএএস অফিসারের সামনে পুরোপুরি সোজা আর অনুশাসিত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিয়ার আসল মনোযোগ ফাইলের চেয়ে বেশি বিক্রমের ব্যবহারের ওপর ছিল। ও কত সহজে বাচ্চাদের বোঝাচ্ছিল, কতটা আপন করে পড়াচ্ছিল,
একটি বাচ্চা হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, ম্যাডাম, বিক্রম স্যার তো আমাদের সত্যিকারের হিরো। যদি উনি না হতেন তবে আমরা কখনো পড়াশুনো করতে পারতাম না। প্রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। বাচ্চার গলায় এত বিশ্বাস, এত গভীর শ্রদ্ধা, আর সেটাও তার সেই স্বামীর জন্য যাকে সে অপয়া বলেছিল। পরিদর্শনের শেষে প্রিয়া জিজ্ঞেস করল, স্কুলে স্টাফের অভাব আছে, সুবিধাও খুব সীমিত, তাও আপনি কখনো অভিযোগ কেন করেন না? বিক্রম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, ম্যাডাম, অভিযোগ করায় সময় নষ্ট হয়, বাচ্চাদের পড়ালে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এই একটি বাক্য প্রিয়ার ভেতর কিছু গভীরভাবে ভেঙে দিল। সে বাইরে বেরিয়ে গেল, কিন্তু বিক্রমকে বাচ্চাদের সাথে দেখে তার মনে বারবার একটি প্রশ্নই বাজছিল, আমি কি এই নেক মানুষটিকেই অপয়া বলেছিলাম? সেই রাতে আইএএস বাংলোতে একা বসে প্রিয়া অনেকক্ষণ ভাবতে থাকল। বাইরে থেকে তাকে কড়া অফিসার মনে হতো, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে যাওয়া মানুষ হয়ে গিয়েছিল। হয়তো প্রথমবার তার অহংকার নিজের সাফল্যের থেকেও বড় মনে হচ্ছিল না। সে নিজেকে বারবার বলছিল, যেই মানুষটা আমার প্রতিটা সকাল সাজিয়ে দিয়েছে, যে আমাকে প্রতি পদক্ষেপে সাহস দিয়েছে, আমি তাকেই অপয়া বলে ফিরিয়ে দিয়েছি। তার বুক খুব ভারী হয়ে আসছিল, নিঃশ্বাস ভারী মনে হচ্ছিল, আর মন নিজেরই ভুলের ভারে ধীরে ধীরে পিষে যাচ্ছিল। পরের দিন সকালে জেলার বড় অডিটোরিয়ামে স্কুলগুলির পর্যালোচনা বৈঠক আয়োজিত ছিল। প্রিয়া প্রধান আসনে বসেছিল, যখন বিক্রম সেই হলেই চুপচাপ কোনায় নোটস নিচ্ছিল। প্রিয়া তার দিকে তাকাল। সে পুরোপুরি স্বাভাবিক দেখাচ্ছিল, যেন তার জীবনে না কোনো আইএএস অফিসারের অস্তিত্ব আছে, না কোনো পুরনো সম্পর্ক, বরং শুধু নিজের কর্তব্য আর বাচ্চাদের ভবিষ্যতই আছে। মিটিং শেষ হল, সবাই বাইরে বেরোতে লাগল, কিন্তু প্রিয়ার মন তাকে আটকাতে বাধ্য করছিল। বিক্রম, 1 মিনিট দাঁড়ান, সে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল। বিক্রম দাঁড়িয়ে গেল। জি ম্যাডাম। প্রিয়া পুরো আনুষ্ঠানিকতার সাথে বলল, কালকের পরিদর্শন খুব ভালো ছিল, আপনি খুব ভালো কাজ করছেন। বিক্রম শুধু মাথা নিচু করে বলল, ধন্যবাদ ম্যাডাম। এই মুহূর্তটা প্রিয়ার বুকে গভীরভাবে বিঁধল। কখনো এই ব্যক্তি তাকে হাসিয়ে সব মুশকিল সহজ করে দিত, আজ সেই শুধু এক সাধারণ সরকারি কর্মচারীর মতো তার সামনে দাঁড়িয়েছিল। পরের দিন প্রিয়া কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিক্রমের স্কুলে আবার সফরে গেল। স্কুলের বাইরে কিছু গ্রামীণ মহিলা বসেছিল, তারা প্রিয়াকে সাথে সাথে চিনে নিল। ম্যাডাম, ভেতরে চলুন। বিক্রমবাবু ক্লাস শেষ হওয়ার পরেও বাচ্চাদের বিনামূল্যে টিউশন দেন, একজন মহিলা উৎসাহের সাথে বলল। বিনামূল্যে? প্রিয়া অবাক হল। দ্বিতীয় মহিলাটি বলল, হ্যাঁ ম্যাডাম, গরিব বাচ্চাদের জন্য তো নিজের পকেট থেকে বই খাতাও কিনে আনেন, অনেক বড় মনের মানুষ। প্রিয়া ভেতরে গেল। বিক্রম মেঝেতে বসে কয়েকজন বাচ্চাকে মনোযোগ দিয়ে পড়াচ্ছিল। তাদের মধ্যে একটি ছোট বাচ্চা মেয়ে বলল, স্যার, যদি আপনি না থাকেন তবে আমরা আগে কিভাবে পড়ব? বিক্রম ভালোবেসে হাসতে হাসতে বলল, তোমরা এগিয়ে গেলে আমি বুঝব যে আমিও সফল হয়ে গেছি। প্রিয়ার গলায় যেন দলা পাকিয়ে গেল। সেই বিক্রম যাকে সে অপয়া বলে ত্যাগ করেছিল। অতিরিক্ত ক্লাস শেষ হল, বাচ্চারা খুশি মনে চলে গেল। বিক্রম উঠতেই যাবে, এমন সময় প্রিয়া এগিয়ে গেল। আপনি এসবের জন্য এত পরিশ্রম কেন করেন? তার গলায় এখন আর কঠোরতা নেই, শুধু অস্থিরতা আর কৌতূহল ছিল। বিক্রম শান্ত কিন্তু গভীর স্বরে বলল, কারণ এই বাচ্চাদের এটার খুব প্রয়োজন। ম্যাডাম, আমার বেতন বেশি নয়, কিন্তু আমার বিশ্বাস অনেক বড় যে ভালো শিক্ষা কারোর পুরো ভাগ্য বদলে দিতে পারে। প্রিয়ার গলা পুরো ধরে এলো। সে মনে মনে চাইছিল যে বিক্রম কিছু তো বলুক, কোনো অভিযোগ করুক, অন্তত একবার বলুক যে তুমি ভুল ছিলে। কিন্তু বিক্রমের মুখে না কোনো প্রশ্ন ছিল, না কোনো অভিযোগ, শুধু সেই পুরনো সরলতা আর শান্তি। সে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। সেদিন আইএএস বাংলোতে সব সুবিধা মজুদ ছিল, স্টাফ, নিরাপত্তা, আরাম, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা গ্রাস করছিল। প্রিয়া আয়নার সামনে নিজেকে দেখল আর ধীরে ধীরে বলল, বিক্রমের ওই সরলতা থেকে আমি এত দূরে কিভাবে চলে এলাম? আমি ওকে কেন দোষ দিলাম, যখন পুরো ভুল আমার তাড়াহুড়ো আর অধৈর্যের ছিল? চোখ ভরে এলো। সে প্রথমবার পুরোপুরি ভেঙে গেল। আইএএস হওয়ার খুশিতে নয়, বরং এক এত ভালো মানুষকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার যন্ত্রণায়। কিছুদিন পর জেলায় এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হল, শ্রেষ্ঠ শিক্ষক সম্মান সমারোহ।
জেলা আধিকারিক ঘোষণা করলেন, নতুন আইএএস ম্যাডাম নিজে সিদ্ধান্ত নেবেন যে এবার সম্মান কোন শিক্ষকের পাওয়া উচিত। নামের লম্বা তালিকা সামনে ছিল, ডজন ডজন যোগ্য শিক্ষক, কিন্তু প্রিয়ার নজর শুধু একটা নামে আটকে গেল, বিক্রম সিং। তার হাত কাঁপতে লাগল, বুক জোরে জোরে ধরফর করছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ছিল না, এটি তার ভাঙা অতীতকে বর্তমানের সাথে জোড়ার প্রথম মজবুত কড়ি ছিল। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিল না। বিক্রমকে সম্মান দেওয়া শুধু একটা পুরস্কার ছিল না, এটা স্বীকার করা ছিল যে সে নিজে ভুল ছিল, অনেক বেশি ভুল। কিন্তু সত্য থেকে আর কতদিন মুখ ফিরিয়ে থাকা যায়? সে ধীরে ধীরে ফাইলে সই করে দিল। সেই সইগুলোর সাথে যেন তার বুকে ৩ বছর ধরে জমে থাকা ভারী বোঝা একটু হালকা হয়ে গেল। কাগজে এটি শুধু একটা সম্মানের সিদ্ধান্ত ছিল, কিন্তু তার আত্মায় এটি এক বড় স্বীকারোক্তি ছিল যে হ্যাঁ, আমি ভুল ছিলাম। অনুষ্ঠানের দিন এসে গেল। জেলা সদর দপ্তরের বিশাল অডিটোরিয়াম ফুল আর রঙিন সাজসজ্জায় ভরে গিয়েছিল। চারিদিকে শিক্ষক, আধিকারিক, বাচ্চা, অভিভাবক আর মিডিয়ার ভিড় ছিল। মঞ্চে আইএএস প্রিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল। সাদা কুর্তা, হালকা শাড়ি, মুখে আফিসার সুলভ তেজ, কিন্তু ভেতরে এক ঝড় উঠছিল। মঞ্চ সঞ্চালক জোর গলায় ঘোষণা করল, এই বছরের শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ইন্দোরের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক বিক্রম সিনহাকে প্রদান করা হচ্ছে। পুরো হলে হাততালির শব্দ গজে উঠল, কিন্তু সেই হাততালির থেকেও বেশি জোরে প্রিয়ার হৃৎস্পন্দন হচ্ছিল। বিক্রম শান্ত আর সংযত পায়ে স্টেজের দিকে এগিয়ে আসছিল। পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ পোশাক, হাতে পুরনো ফাইল আর সেই বহু বছর পুরনো সরলতা। তার চালচলনে না অহংকার ছিল, না কোনো পুরনো অভিমান, না অতীতের কোনো ছায়া। শুধু এক সমর্পিত শিক্ষকের সত্যিকারের মর্যাদা ছিল, যেন এই সম্মান তার অধিকার ছিল। কিন্তু তিনি কখনো এটার দাবি করেননি। স্টেজে পৌঁছে বিক্রম হালকা মাথা ঝুঁকিয়ে প্রিয়াকে নমস্কার জানাল। প্রিয়াও হাত জোর করে উত্তর দিল, কিন্তু তার আঙুলগুলো হালকা কাঁপছিল। সঞ্চালক বলল, ম্যাডাম, দয়া করে আপনি সম্মান প্রদান করুন। প্রিয়া ট্রফি তুলল আর তার নজর প্রথমবার সরাসরি বিক্রমের চোখের সাথে মিলল। সেই চোখ যা কখনো তাকে শান্তি দিত, যা তার স্বপ্নের উপর অটুট বিশ্বাস জোগাত, আজ পুরোপুরি শান্ত ছিল। এতটাই শান্ত যে তাতে অভিযোগের একটা ছোট রেখাও ছিল না। প্রিয়া ট্রফিটি বিক্রমের হাতে তুলে দিল। বিক্রম বিনম্রভাবে বলল, ধন্যবাদ ম্যাডাম। এই ম্যাডাম তাকে ভেতর পর্যন্ত চিরে দিল। সে মনে মনে চাইছিল যে বিক্রম একবার প্রিয়া বলুক, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। পদ, পরিস্থিতি, সময় সব দূরত্ব তৈরি করে দিয়েছিল। হাততালি থামতেই বিক্রম ভাষণের জন্য মাইকের কাছে এলো। সে হালকা হাসি ছড়িয়ে বলল, শিক্ষা কখনো সম্মানের দ্বারা নয়, বরং বিশ্বাসের দ্বারা এগিয়ে যায়। আমি জীবনে এটাই শিখেছি যে যদি একজন শিক্ষক বাচ্চাদের ওপর পুরো ভরসা করে নেয়, তবে বাচ্চারা নিজেরাই নিজেদের চমৎকার ভবিষ্যৎ গড়ে নেয়। আমি আমার সব ছাত্রদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে শুধু শিক্ষক নয়, তাদের অভিভাবক হবার সৌভাগ্য দিয়েছে। সবাই জোরে হাততালি দিচ্ছিল, আইএএস অফিসার, ডিএম, বিভাগীয় অফিসার, কিন্তু প্রিয়ার চোখ পুরোপুরি ভিজে গিয়েছিল। বিক্রম কোথাও তার নাম নিল না, কোথাও পুরনো সম্পর্কের উল্লেখ করল না। সে পুরোপুরি এগিয়ে গেছে, গর্ব আর সম্মানের সাথে। যখন প্রিয়ার মনে হল যে সে নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছে। অনুষ্ঠান শেষ হল, লোকজন বাইরে যেতে লাগল, কিন্তু প্রিয়ার মনে হল যে গল্পটা এভাবে অসম্পূর্ণ ছাড়া যেতে পারে না। তার মনের কোনো কোণ থেকে আওয়াজ এলো, ওকে আটকে নাও, অন্তত একবার মন খুলে কথা তো বলো। সে দ্রুত পায়ে মঞ্চের পেছনে পৌঁছাল। বিক্রম নিজের ফাইল গোছাচ্ছিল। প্রিয়া কিছু মুহূর্ত তাকে চুপচাপ দেখতে থাকল, তারপর ধীর গলায় বলল, বিক্রম, একটা কথা বলতে পারি? বিক্রম ঘুরল, যেন সেই গলার স্বরকে চিনে ফেলেছে, কিন্তু ভাবনাগুলোকে মুখে আসতে দিল না। জি ম্যাডাম, নিশ্চয়ই বলুন। প্রিয়ার কাছে এই ম্যাডাম একটা মোটা দেওয়ালের মতো মনে হল, যা সে ভাঙতে চাইছিল, কিন্তু হাত কাঁপছিল। বিক্রম, আমি পুরোপুরি ভুল ছিলাম। তার গলা ভেঙে আসছিল। বিক্রম কিছু মুহূর্ত শান্ত থাকল, তারপর গভীর স্বরে বলল, ভুল তো মানুষেরই হয় ম্যাডাম, আমি কখনো কাউকে দোষ দিইনি। প্রিয়ার চোখ ভরে এলো। বিক্রম, আমি তোমাকে অপয়া বলেছি, তোমাকে ছেড়ে দিয়েছি, আর
তুমি কখনো রাগ পর্যন্ত দেখাওনি? বিক্রম হালকা কিন্তু সত্যিকারের হাসি দিল। ব্যর্থতা কাউকেই তিক্ত আর রাগী বানিয়ে দিতে পারে। আপনি সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিলেন। আমি আপনার উপর কিভাবে রাগ করতে পারতাম? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তোমার তো আমাকে ঘৃণা করা উচিত ছিল। বিক্রম রাথা নাড়ল। ঘৃণা খুব ভারী বোঝা হয় প্রিয়া, আর আমি কখনো এতটা শক্ত ছিলামই না যে ওই বোঝা বইতে পারতাম। আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি। এই প্রথমবার সে ম্যাডাম বলল না, সে প্রিয়া বলল। আর এই একটি শব্দ তার ভেঙে যাওয়া আত্মাকে একটু স্বস্তি দিল। প্রিয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমাদের মাঝে কি এখন কিছুই অবশিষ্ট নেই? বিক্রম একটি গভীর দীর্ঘশ্বাস নিল। কিছুই অবশিষ্ট নেই এমনটা বলা ঠিক হবে না। আমাদের মাঝে একটা সুন্দর সময় ছিল, গভীর ভালোবাসা ছিল, ভাগ করে নেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু এখন জীবন আমাদের আলাদা আলাদা রাস্তা এনে দাঁড় করিয়েছে। আপনি আইএএস, আপনার দুনিয়া অনেক বিশাল। আমি একজন সাধারণ শিক্ষক, আমার দুনিয়া খুবই সরল আর ছোট। প্রিয়ার চোখের পাতা থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে অনুভব করছিল সাফল্য তাকে উচ্চতা দিয়েছে, কিন্তু সেই উচ্চতা তার থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। তারপর বিক্রম মন থেকে বলল, প্রিয়া, আমি আপনাকে একটা কথা সত্যিকারের মন থেকে বলতে চাই। আপনি অনেক এগিয়ে গেছেন, আপনার দায়িত্ব অনেক বড়। আমি চাই না যে আমার পুরনো সম্পর্ক আপনার আজকের দুনিয়ায় কোনো বোঝার মতো হয়ে দাঁড়াক। এই বলে বিক্রম ধীরে ধীরে পা পিছিয়ে নিল, পূর্ণ সম্মানের সাথে দূরত্ব বজায় রেখে, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই। আপনার ভবিষ্যৎ খুব সুন্দর, সেটাকে পুরোপুরি বাঁচুন। আমি আমার ছোট দুনিয়ায় পুরোপুরি খুশি। বিক্রম সেখান থেকে চলে গেল। প্রিয়া তাকে যেতে দেখে শুধু তাকিয়েই রইল। তার পায়ে যেন আর শক্তিই ছিল না। বুক জোরে জোরে ধড়ফড় করছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল, আর আত্মা প্রথমবার এত ভারী বোঝা অনুভব করছিল। সে ধীরে ধীরে বিড়বিড় করল, বিক্রম, আমি তোমাকে হারিয়ে ফেললাম, আমি নিজের হাতে হারিয়ে ফেললাম। তার মন জোরে চিৎকার করছিল, দাঁড়াও, কিন্তু ঠোঁট থেকে আওয়াজ বেরোল না। কারণ জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক ফিরে আসে না, সেগুলো শুধু মনের মধ্যে একটা নরম কোমল জায়গা চিরকালের জন্য বানিয়ে দিয়ে যায়। সেই সন্ধ্যায় প্রিয়া গভীরভাবে অনুভব করল, আইএএস হয়ে সে দুনিয়া তো জিতে নিয়েছে, কিন্তু বিক্রমকে হারিয়ে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। সেই রাতে সে ঘুমোতে পারল না, শুধু এপাশ ওপাশ করতে থাকল। চোখের জলও ক্লান্ত হয়ে শুকিয়ে গিয়েছিল। সকাল হতেই সে একটা শক্ত সিদ্ধান্ত নিল। সে বিক্রমের সাথে শেষবার পুরোপুরি মন খুলে কথা বলবে। না আইএএস অফিসারের মতো, না কড়া অফিসারের মতো, বরং এক সাধারণ মানুষের মতো, এক প্রাক্তন স্ত্রীর মতো, যে নিজের ভুল মেনে নিয়েছে আর সেগুলো শুধরানোর পথ খুঁজছে। কিন্তু ভাগ্য শেষমেশ কার কথা শোনে? পরের দিন সকালে অফিসে পৌঁছতেই সে খবর পেল যে বিক্রমের বদলি এক দূরবর্তী গ্রামীণ এলাকায় করে দেওয়া হয়েছে। সেই এলাকা যেখানে সাধারণত শিক্ষকরা যেতে পছন্দ করেন না। কারণ বলা হলো ওখানের খারাপ শিক্ষা ব্যবস্থাকে লাইনে আনা। কেউ কেউ এটাকে সম্মান বলল, কেউ শাস্তি। কিন্তু প্রিয়া জানত এই পোস্টিং বিক্রমকে আরও বেশি ভেঙে দিতে পারে। তার বুক ধক করে উঠল। সে কি আবার বিক্রমকে নিজের চোখের সামনে থেকে বুড়ে যেতে দেখবে? তার ভুলের শাস্তি কি বিক্রমকে ভুগতে হবে? সাথে সাথে সে নিজের গাড়ি বের করল আর বিক্রমের বাড়ি পৌঁছে গেল। দরজা অর্ধেক খোলা ছিল, জিনিসপত্র প্যাক করা হয়ে গিয়েছিল, কাপড়চোপড় একটা পুরনো ব্যাগে রাখা ছিল। দেওয়ালে বাচ্চাদের আঁকা কিছু রং বেরঙের ছবি ঝুলছিল, যার মধ্যে একটিতে বড় বড় অক্ষরে লেখা ছিল, স্যার, আপনি যেখানেই যাবেন আমাদের ভালোবাসা সব সময় আপনার সাথে থাকবে। বিক্রমকে দেখেই প্রিয়ার চোখ ভরে এল। সে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ধীর গলায় বলল, বিক্রম, তুমি চলে যাচ্ছ? বিক্রম তার দিকে তাকাল, কিন্তু তার মুখে সেই পুরনো সরলতাই ছিল, এখন শুধু একটু ক্লান্তি মিশেছিল। হ্যাঁ প্রিয়া, দপ্তরের আদেশ, কর্তব্য তো পালন করতেই হয়। প্রিয়া তার চোখে পুরনো ভালোবাসা খুঁজছিল, কিন্তু সেখানে শুধু কর্তব্যের গভীরতা ছিল আর এক লম্বা নিস্তব্ধতা।
বিক্রম, আমি তোমার কাছে কিছু জরুরি কথা বলতে চাই। সে সাহস সঞ্চয় করে বলল। বিক্রম মাথা নাড়ল। বলো। বিক্রম, আমি তোমাকে আবার হারাতে চাই না। তার শব্দগুলো কাঁপছিল। তুমি আমার জন্য শুধু অতীত নও, তুমি আমার পুরো জীবন। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না। বিক্রম চুপ থাকল। প্রিয়া তার কাছে এলো, আর প্রথমবার আইএএসের সব অহংকার তার পায়ের তলায় ধূলিসাৎ হয়ে গেল। বিক্রম, আমি তোমার কাছে সত্যিকারের মন থেকে ক্ষমা চাইছি। তুমি আমার কাছে কখনো অপয়া ছিলে না। তুমি তো আমার জীবনের সবথেকে সুন্দর আর দামি অংশ ছিলে। বিক্রমের চোখও ভিজে গেল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। প্রিয়া, আমি তোমার ক্ষমা কখনো ফেরাতে পারি না। ক্ষমা বোঝা নয়, এক বড় স্বস্তি হয়। কিন্তু এখন জীবন অনেক এগিয়ে গেছে। আমি চাই না যে আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে আরও জটিল করে দিক। প্রিয়া বিক্রমের হাত শক্ত করে ধরে ফেলল। সব জটিলতা আমার ভেতরে ছিল বিক্রম, তোমার মধ্যে কখনো নয়। তুমি তো সবসময় আমার সাথে ছিলে, যখন আমি পড়তাম, যখন কাঁদতাম, যখন পড়ে যেতাম, আর যখন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম, তখনও তুমি আমাকে দোষ দাওনি। প্লিজ, আমাকে একটা শেষ সুযোগ দাও, যাতে আমি আমার সব ভুল শুধরে নিতে পারি। বিক্রম তার দিকে গভীরভাবে তাকাল। ৩ বছরের দূরত্ব তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল। সেও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু ভয়ও ছিল। এই সম্পর্ক কি আবার ভাঙবে? আবার কি কোনো ছায়া মাঝখানে চলে আসবে? কিছু লম্বা মুহূর্তের পর সে ধীরে ধীরে বলল, প্রিয়া, তুমি আইএএস, তোমার দুনিয়া অনেক বড় আর দায়িত্বে ভরা। আমি একটা ছোট্ট শিক্ষক। আমার দুনিয়া খুব সাধারণ আর সীমিত। প্রিয়া তার হাত আরও শক্ত করে ধরল। তো চলো, দুজনে মিলে একটা নতুন দুনিয়া বানাই বিক্রম, যা সরলও হবে, সুন্দরও হবে, আর সবার উপরে সত্যিকারের আর মজবুতও হবে। তার কথায় এত গভীর সত্যতা ছিল যে বিক্রমের মন পুরোপুরি গলে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে এলো। স্যার, আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে। ওপর থেকে এক্ষুনি নতুন আদেশ এসেছে, আপনাকে এখানেই থাকতে হবে। বিক্রম অবাক হল। কি ব্যাপার? কিন্তু কেন? বাচ্চাটি খুশিতে চিৎকার করল। লোকে বলছে বিক্রম স্যারের মতো সমর্পিত শিক্ষক বিরল হয়, ওনাকে দূরে পাঠানো যাবে না। বিক্রম কাগজটা দেখল। প্রিয়াও পড়ল। আদেশে স্পষ্ট লেখা ছিল, শিক্ষণ ক্ষেত্রে উৎকৃষ্ট এবং অসাধারণ অবদানের কারণে শ্রী বিক্রম সিংয়ের বদলি স্থগিত করা হল। বাচ্চাটি চলে যেতেই বিক্রম প্রিয়ার দিকে তাকাল। এখন তার চোখে ভয় ছিল না, শুধু এক গভীর মিষ্টি আর পুরনো আপনত্ব ফিরে এসেছিল। তুমি এসব করেছ, তাই না? সে হাসতে হাসতে জিজ্ঞেস করল। প্রিয়াও হাসি ছড়িয়ে দিল। না বিক্রম, এসব তোমার নিজের ভালো মানুষই আর সমর্পণ করেছে। আমি তো শুধু সত্যকে তার সঠিক জায়গায় পৌঁছতে একটু সাহায্য করেছি। বিক্রমের মুখে ৩ বছর পর প্রথমবার এক সত্যিকারের গভীর হাসি ফুটে উঠল। প্রিয়া ধীরে ধীরে বলল, বিক্রম, আমরা কি আবার একটা নতুন শুরু করতে পারি? এবার বিক্রম ম্যাডাম বলল না। সে প্রিয়ার হাত ভালোবাসার সাথে ধরে বলল, হ্যাঁ প্রিয়া, আমরা একদম নতুন শুরু করব। এবার না ভয় থাকবে, না কোনো ভুল বোঝাবুঝি হবে, আর না কখনো দূরত্ব আসবে। কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হল। অত্যন্ত সাধারণ, সরলতায় ভরা, কিন্তু মন ছোঁয়া সুন্দর বিয়ে। আইএএস অফিসের সাথে সাথেই স্কুলের প্রিয় বাচ্চারা এলো, গ্রামের মহিলারা এলো। সবাই খুশি ছিল যে সত্যিকারের ভালোবাসা দীর্ঘ বিচ্ছেদ আর সংগ্রামের পর আবার নিজের ঘর ফিরে পেয়েছে। ১ বছর পর তাদের ঘরে এক ফুটফুটে মেয়ে জন্ম নিল। বিক্রম তাকে কোলে নিয়ে ভালোবেসে বলত, তোমার মা আইএএস, কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নন, তোমাদের দুজনেরই প্রথম আর সবচেয়ে প্রিয় ছাত্রও বটে। প্রিয়া হেসে উত্তর দিত, আর আমার দুটো দুনিয়া, তুমি আর আমাদের ছোট্ট পরি, এখন আমার সব স্বপ্নের থেকেও অনেক বেশি সুন্দর আর সম্পূর্ণ। আজ বিক্রম আবার বাচ্চাদের পুরো মন দিয়ে পড়ান। প্রিয়া জেলার দায়িত্ব খুব ভালোভাবে পালন করে, আর প্রতি সন্ধ্যায় দুজনে নিজের ছোট্ট মেয়ের সাথে ছাদে বসে গরম চায়ের চুমুক দেন। ভাগ্য তাদের একসময় দূরে করে দিয়েছিল, কিন্তু সত্যিকারের আর নিঃস্বার্থ ভালোবাসা আবার মিলিয়ে দিল। আর এবার তাদের দুনিয়া কখনো ভাঙার নয়, কারণ দুজনেই গভীরভাবে শিখে নিয়েছিল, অহংকার সম্পর্ককে চুরমার করে দেয়, কিন্তু সরলতা, বোঝাপড়া আর ক্ষমা সেগুলোকে মজবুতভাবে জুড়ে দেয়। বন্ধুরা, সম্পর্ক কখনো একা ভাঙে না, আমাদের অহংকার সেগুলোকে ছড়িয়ে দেয়।
যদি মন পরিষ্কার আর সত্যি হয় তবে দ্বিতীয় সুযোগ পুরো নতুন জীবন দিতে পারে। কিন্তু আপনাদের কি মনে হয়, ভাঙা সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই সবথেকে সঠিক পথ? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানান এবং যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন। চ্যানেল কাহানি সেন্টারকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের গ্রাম বা শহর লিখে জানান যে আপনারা এই আবেগঘন গল্পটি কোথা থেকে দেখছেন বা শুনছেন। দেখা হবে পরের মন ছোঁয়া গল্পে।